সেদিন ছিল শুক্রবার। আমি সকালবেলায় বেশ আরাম করে ঘুমোচ্ছিলাম। হঠাৎ ঘুমটা ভেঙে গেল দরজার ঠকঠকানোর শব্দে। আমি বিছানা থেকে উঠে বসতেই বাইরে থেকে আওয়াজ এলো, বাবা রঘু, তাড়াতাড়ি উঠ বাবা, তোর দাদুর শরীরটা তো আবার খুব খারাপ করেছে। আমি দরজা খুলে মাকে বললাম, দাদুর কি হয়েছে মা? জানি না বাবা, সকালে উঠে নাস্তা দিতে গিয়ে দেখি জ্বরে ভুলভাল বকছে, এখন আর কিছুই বলছে না যে। চল তুই একটু গিয়ে দেখবি, চল। চলো দেখি কি হলো। আমি দাদুর ঘরে গিয়ে দেখি দাদুর কোনো নড়াচড়া নেই। সন্দেহবশত নাকে হাত দিয়ে দেখলাম নিঃশ্বাস পড়ছে কিনা। দেখলাম নিঃশ্বাস তো পড়ছে, কিন্তু দাদু সত্যি ভীষণ অসুস্থ। আমি তখন মাকে বললাম, মা, দাদু তো ভীষণ অসুস্থ, তাকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ বাবা, তাই তো দেখছি। আচ্ছা, তুই এক কাজ কর, তোর কিষান কাকাকে বল তো ভ্যান গাড়িটা বের করতে। আচ্ছা মা, তুমি দাদুকে দেখো, আমি যাচ্ছি। ঘরের দরজাটা পার করতেই দেখলাম আকাশ ঘন কালো বাদলে ছেয়ে গেল, আর খানিকক্ষণের মধ্যে ঝমঝম করে বৃষ্টি নামল। বৃষ্টি পড়তে দেখে আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম। এই অসময়ে আবার বৃষ্টি শুরু হলো। এখন এই বৃষ্টির মধ্যে দাদুকে হাসপাতালে কিভাবে নিয়ে যাব? আচ্ছা যাই, আগে কিষান কাকাকে বলে দেখি কোনো ব্যবস্থা করা যায় নাকি। বৃষ্টির মধ্যে মাথায় ছাতা ধরে আমি বেরিয়ে পড়লাম কৃষাণ কাকার বাড়ির উদ্দেশ্যে। দাদুর কথা মনে পড়লে ভীষণ কষ্ট লাগছে আমার। যত তাড়াতাড়ি সম্ভব দাদুকে হাসপাতালে নিয়ে যেতেই হবে। কে কে বাইরে? আগে কাকা, আমি রঘু, দরজাটা একটু খোলো। আরে রঘু বাবা, তুমি এই বৃষ্টির মধ্যে? কিছু হয়েছে নাকি? হ্যাঁ কাকা, দাদুর শরীরটা ভীষণ খারাপ, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। আপনি একটু চলুন না। কি হয়েছে কাকা বাবু? বুড়ো মানুষ, শরীরের অবস্থা এমনিতেই ভালো নয়, তার মধ্যে আবার অনেক জ্বর, কখন যে কি হয়। বুঝতে পারছি তোমার অবস্থা, কিন্তু বাবা বাইরের পরিস্থিতি তো তুমি দেখছোই। এমন বৃষ্টির মধ্যে কেমন করে নিয়ে যাব তুমিই বলো। আর তাছাড়া এই অবস্থায় কাকা বাবুকে বাইরে বের করলে অবস্থা আরো খারাপ, বই ভালো হবে না। আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তুমি এক কাজ করো বাবা, এখন বাড়ি ফিরে যাও। বৃষ্টি একটু থামলে তারপর না হয় যাওয়া যাবে। আমি কৃষাণ কাকার কথায় সম্মতি জানিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম। বাড়ি ফিরে আবারও দাদুর ঘরে গেলাম। দেখলাম বেচারা একদম নিস্তব্ধ হয়ে বিছানায় পড়ে আছে। কি রে বাবা, কিষান কি বললো? বাইরে প্রচুর বৃষ্টি, এই অবস্থায় দাদুকে হাসপাতালে কিভাবে নিয়ে যাব? কিষান কাকু বলল বৃষ্টি থেমে গেলে নিয়ে যাবে। হ্যাঁ তাই তো, এমন বৃষ্টিতে কেমন করে যাবি? আচ্ছা আচ্ছা, চল তুই কিছু খেয়ে নে তো বাবা। না মা, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। দাদুর এমন অবস্থা আমি আর দেখতে পারলাম না। ঘর থেকে বেরিয়ে বারান্দায় আকাশ পাতাল ভাবতে লাগলাম। এর মাঝে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় পার হয়ে গেল, কিন্তু বৃষ্টি থামবার কোনো নামই নেই। আমি এমন বৃষ্টি আমার জীবনে কখনো দেখিনি। এক টানা বিরামহীনভাবে বৃষ্টি পড়ছে তো পড়ছেই। ছোটবেলায় বাবা মারা যাবার পরে দাদুই আমাকে অনেক কষ্টে বড় করেছে। বাবার অভাব কখনো বুঝতে দেয়নি আমাকে। গত 1 বছর ধরে দাদু ভীষণ অসুস্থ।
তাই সংসারের সব দায়িত্ব এখন আমার কাঁধে। আমার এখনো মনে আছে, ছোটবেলায় আমার একবার অনেক জ্বর হয়েছিল। তখন দাদু সারা রাত আমার পাশে বসে থেকে আমার মাথায় জলপট্টি দিয়ে দিয়েছিল। কিন্তু সে যখন অসুস্থ, আমি তার জন্য কিছুই করতে পারছি না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, আর এখন তো সন্ধে হতে চলেছে। বৃষ্টি থামার কোনো নাম নেই। মাঝে মধ্যে 2-4-5 মিনিটের জন্য একটু ছ্যাক ছিল, কিন্তু যেই দাদুকে নিয়ে যাবার প্রস্তুতি নিচ্ছিলাম, অমনি আবার বৃষ্টি ধেয়ে আসে। সন্ধেবেলা দেখলাম বৃষ্টিটা থামল। বৃষ্টি থামতেই দেখি কৃষাণ কাকা আমাদের বাড়ির সামনে তার ভ্যানটা নিয়ে এসে বেল বাজাতে লাগলো। আমি আর কাকা মিলে দাদুকে ধরাধরি করে গাড়িতে তুললাম। রঘু, তাড়াতাড়ি কর বাবা, নইলে পানা পুকুর পার করতে পারবি না। তারপর তাড়াতাড়ি রওনা দিলাম হাসপাতালের উদ্দেশ্যে। আমাদের গ্রাম থেকে বাইরে যাবার একটাই মাত্র পথ, আর সেই পথেই পড়ে এক বিশাল পুকুর। পুকুরের নাম পানা পুকুর। ছোটবেলা থেকে শুনে আসছি এই পানা পুকুরে নাকি পেতনির বাস, তাই সন্ধ্যের পর কেউ এই গ্রামের বাইরে যায় না। মাও তাই আমাকে কখনো সন্ধ্যের পর বাড়ির বাইরে যেতে দিত না। শুনেছি আজ থেকে প্রায় 30 বছর আগে নাকি এই পুকুরে অনেক পানা ছিল, তাই এই পুকুরের নাম রাখা হয় পানা পুকুর। একদিন সেই পুকুরের পানার মধ্যে পাশের গ্রামের এক মহিলা তার সৎ মেয়েকে ডুবিয়ে মেরে ফেলে। তারপর থেকেই সেই মেয়েটির আত্মা এখানেই ঘুরে বেড়ায়, আর রাতে যারা এই পথে যায় তাদের অনেক নৃশংসভাবে হত্যা করে। যাই হোক, আমরা উপরওয়ালার নাম নিতে নিতে এগিয়ে যেতে লাগলাম। একসময় পানা পুকুরের সামনে চলে আসলাম আমরা, কিন্তু কোথায় কি, কিছুই তো নেই এখানে। পুকুরটা প্রায় পার করেও ফেলবো, ঠিক এমন সময় হঠাৎ ভ্যানটা আর সামনে চলছে না। কৃষাণ কাকা অনেক চেষ্টা করেও তার ভ্যান সামনে 1 ইঞ্চিও নাড়াতে পারল না। ভয়ে আমাদের প্রাণ পাখি বেরিয়ে যাবার উপক্রম হলো। হঠাৎ কোথা থেকে ভেসে এলো এক কুৎসিত হাসির আওয়াজ। আমি চারিদিকে তাকিয়ে খুঁজতে লাগলাম হাসির উৎস। এমন সময় হঠাৎ আমাদের সামনে হাওয়ায় ভাসতে লাগলো একটা পেতনি। তোরা কি ভেবেছিলি আমাকে ফাঁকি দিয়ে তোরা পালিয়ে যাবি? হ্যাঁ, আমাকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। দয়া করে আমাদেরকে ছেড়ে দাও, আমরা খুব বিপদে পড়ে এই পথ দিয়ে যাচ্ছি। আমি কাউকে ক্ষমা করি না, কারণ কেউ আমাকে ক্ষমা করেনি। অনেক বলেছিলাম আমাকে ছেড়ে দিতে, কিন্তু কেউ শোনেনি। এখন বল, তোদের কাকে সবার আগে মারবো? দয়া করে আমাকে ছেড়ে দাও গো, আমার দাদু ভীষণ অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া খুব প্রয়োজন। তা না হলে তাকে আমরা সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। তোকেই আগে মারবো, তুই তুই বেশি বক বক করছিস। বলেই সে আমার গলা ধরে আমাকে শূন্যে ভাসিয়ে নিল। আমার নিঃশ্বাস প্রায় ফুরিয়ে আসছিল। ঠিক তখনই আমি বলে ফেললাম, তোমার দাদুর দোহাই লাগে, আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। কথাটি বলা মাত্র পেতনিটি আমার গলা ছেড়ে দেয়। আমি মাটিতে পড়ে যাই। তাকিয়ে দেখি পেতনিটি কাঁদছে। পেতনিটি বলল, একমাত্র আমার দাদুই ছিল যে আমাকে নিজে থেকেও বেশি ভালোবাসতো, কিন্তু ডাইনিটি আমার দাদুকেও বাঁচতে দেয়নি।
আমি তো আর আমার দাদুকে বাঁচাতে পারিনি। যা, তুই তোর দাদুকে বাঁচিয়ে নে। যা, চলে যা এখান থেকে, চলে যা। আমরা সেই সুযোগে দ্রুত ভ্যান চালিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম। সেবারের মতন আমরা সবাই প্রাণে বেঁচে যাই, আর দাদু সুস্থ হলে আমরা বাড়ি ফিরে আসি। কিন্তু এরপর থেকে আমি রাতে কখনোই আর ওই পানা পুকুরের আশেপাশেও যেতাম না।